বউ সাজিয়ে রাখা জিনিস না, ভোগ করার জিনিস। একটা ছেলে বিয়ে করে কেন? অবশ্যই ফিজিক্যাল সম্পর্কের জন্য। আমিও তার ব্যতিক্রমে যাব না। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে বন্ধু মহলে কথাটা বলে শাহরিয়ার আদনান শেখ। তার সামনে বসে থাকা তার বন্ধু মহলের সদস্য সেজান মুহি জবাব দেয়, নারী হলো কোমলবতী, শিশুদের ন্যায় যত্নে আর আদরে রাখলে তাকে দেবতার মতো মাথায় তুলে রাখবে। ভোগ করা খুব বিশ্রী শোনায় বাক্যটা। সেজানের কথায় বাকিরাও হেসে মজা নেয়। তাদের মাঝে নির্মাণ জবাব দেয়, আরে ভদ্র ছেলে, এত ভদ্র হয়ে কি করবি সোনা? আদনান যা বলেছে সেটা শোন। তোর বউকে কি তুই সাজিয়ে সাজিয়ে দেখবি নাকি? সালা। মুহূর্তে হাসি ঠাট্টায় মেতে ওঠে 3 জন যুবক এবং 2 জন যুবতী। তাদের বন্ধু মহলের সদস্য সংখ্যা 5। এর মাঝে সেজান কিছুটা নম্র ভদ্র ছেলে হলেও বাকিরা সম্পূর্ণ উল্টা। মেয়েবাজি করা, নেশা করা, র্যাক দেয়া, ইফটিজিং তো আছেই বটে। সেই সাথে মাসে মাসে প্রেমিকা চেঞ্জ করা, এইটা তো তাদের নিত্যদিনের কাজ। আদনান হাতের সিগারেটটা মাঠে বিস্তৃত সবুজ রঙের ঘাসের উপর ছুঁড়ে ফেলে। সিলভার রঙের ঘড়িটার সময় দেখে। বাকিরা কথা বলছে একটা টপিক নিয়ে। আদনান সবার উদ্দেশ্যে বলে, আমি গেলাম এখন। আদনানের কথা নিশাত বলে ওঠে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? তারা দেখি আদনান জবাব দেয়। কাজ আছে। তখন নির্মাণ জবাব দেয়, নতুন পাখি পেয়েছিস নাকি? আদনান হেলমেট পরতে পরতে বাইক স্টার্ট দেয়। নির্মাণের কথা কানে নেয়নি সে। ভার্সিটির গেট পেরিয়ে নিজ গন্তব্যে রওনা হয় সে। মাঘের শেষের দিক, ফাল্গুনে ধরিয়ায় তপ্ত দুপুরে অবসন্ন দেহ এবং উদাসী মন নিয়ে কলেজ গেটের বাইরে পা রাখে একজন অষ্টাদশী রমণী। এখন চারপাশ ধুলাবালিতে পরিপূর্ণ। রাতে মৃদু শীত পড়লেও দিনের বেলায় তার ব্যতিক্রম। চারিদিকে তপ্ত রোদে খাঁ খাঁ করে ওঠে। সেই সাথে ধুলাবালি তো আছেই বটে। এই সময়টা তার ভীষণ অপছন্দ। সে অপেক্ষায় কবে তার প্রিয় বসন্ত আসবে। ফাল্গুন মাসে প্রকৃতি যেভাবে রূপ বদলে রম্য হয়ে ওঠে, একবারে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। বসন্তের প্রকৃতি স্নিগ্ধ ও পবিত্রতার মোহনীয় আবেশে পরিপূর্ণ থাকে। রিক্ততার দৈন্য বেশভূষা পরিধান করে প্রকৃতি বসন্তের ছোঁয়ায় সিক্ত হাওয়ায় প্রতীক্ষায় বিভোর থাকে। কেননা বসন্তের আগমনে ধরাতলে ফুল ফোটে, পাখি গান গায়। বাতাসে আমের মুকুলের গন্ধ চারিদিকে মোমো করে ওঠে। নবপ্রল্লভে সুশোভিত হয় বৃক্ষরাজে। প্রকৃতি যেন ফাল্গুনের প্রেমে পড়ে বারবার। কি যে এক সুপ্ত অনুভূতি! শুভ্র রাঙা কলেজ ড্রেসটাও কেমন ধূসর রং ধারণ করেছে। উদাসীন মন, কিন্তু একটা গাড়িও পাচ্ছে না দেখে মহা বিরক্তি চোখে মুখে এসে ভর করে। ছুটির সময় সব সময় এরকম হয়। সব স্টুডেন্টদের উপচে পড়া ভিড় গাড়ির জন্য। একে একে যে যেভাবে পারে গাড়িতে উঠে চলে যায়। মাঝে মধ্যে তাড়াতাড়ি গাড়ি পায়, মাঝে মধ্যে অনেক দেরি হয়। অন্যদিকে পেছন থেকে দৌড়ে আসছে আরেকজন রমণী, হাতে 2টো মোটা সোটা বই, খুব সম্ভবত জীবন বিজ্ঞান এবং রসায়ন বই। পরিশ্রান্ত শুষ্ক গোলাপি রঙা ওষ্ঠা নাড়িয়ে মেয়েটা ডাক দেয়, ইলমা, এই ইলমা। নিজের নামের উচ্চস্বরে উচ্চারণ শুনে ঘাড় ঘুরে তাকায় ইলমা। চোখ মুখে থাকা বিরক্তি লুকিয়ে ফেলার বৃথা চেষ্টা করে সে, কিন্তু লুকাতে অক্ষম হয়। তখন হাঁপাতে হাঁপাতে ইলমার পাশে এসে দাঁড়ায় প্রীতি। প্রীতিকে দেখে ইলমা অনাবিষ্ট ভঙ্গিতে বলে, একটাও খালি গাড়ি পাচ্ছি না, কি যে একটা ঝামেলায় আছি। ইলমার কথায় প্রীতি রসিকতার স্বরে জবাব দেয়, তোর ভাইকে বল বাইক নিয়ে আসতে, তাহলেই তো আর অপেক্ষা করতে হয় না। সাথে সাথে ধুম করে কিল পড়ে প্রীতির পিঠে। ইলমা চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, কতবার বলেছি ওই অসবের কথা মুখে এনে মুখটা নষ্ট করবি না। কোনো ভালো মেয়ে তার বাইকের পেছনে বসা তো দূরে থাক, ওর মুখটাও দেখতে চাইবে না। কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেয় ইলমা। ইলমার বিরক্তি থেকে প্রীতি মলিন হাসে। সেই মলিন হাসি ইলমার চোখ এড়ায়নি। দুজনের চোখে মুখে নিষ্ক্রিয়তা জমেছে। ইলমা একটা খালি অটো দেখতেই থামায়। দুজনে পাশে পাশে বসে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে তেমন আলোচনা না হলেও টুকটাক কথা হয়েছে। প্রীতির বাসা কলেজ থেকে খানিকটা দূরে, ইলমার বাসা কাছাকাছিতেই। সেজন্য প্রীতির আগে তাকেই অটো থেকে নামতে হয়। ভাড়া মিটিয়ে তস্ত্র পায়ে হাঁটা ধরে ইলমা। মেন রাস্তা থেকে আরেকটা সরু পিচ ঠেলা রাস্তা দিয়েই বাড়িতে প্রবেশ করতে হয়। 4 তলা বিশিষ্ট রঙিন দালাল দাঁড়িয়ে আছে বাড়ির প্রবেশের দ্বারের সরু রাস্তার শেষে।
সে 4 তলা বিশিষ্ট দালানটি ইলমাদের। তার বাবা এবং জেঠু সম্মিলিতভাবেই বাড়িটি তৈরি করেছে। যৌথ পরিবার তাদের, জমি জমা ব্যবসা সবই একসাথে। এখনো ইলমার নিচতলায় প্রবেশ করে, উপরে বাকি 3 তলা ভাড়া দেয়া হয়েছে। নিচতলায় তাদের পুরো পরিবার থাকে। ইলমাকে দেখে তার দাদি ফরিদা পারভিন আওয়াজ তুলে বলে, দেরা তাড়াতাড়ি গোসল দিয়াই, তোর পছন্দের খাওয়ান বানাইছে আইসকা। তৃপ্তি হেই কোন আইসে, পরে তোর এত দেরি হইলে কেন? ইলমা খানিক বিরক্ত নিয়ে জবাব দেয়, এ দাদি, জেরা কি? জেহরা বলতে পারো না তুমি? না হলে ইলমা ডাকবে। তাড়াতাড়ি আই, তো দেরা এত কথা কইসি না। ইলমা হতাশ ভঙ্গিতে নিজের কক্ষে প্রবেশ করে। কাঁধের ব্যাগ এবং হাতের বই দুটো টেবিলের উপর রেখে চেঞ্জ করে গোসল করতে চলে যায়। ভেজা চুলগুলো গামছা দিয়ে পিটিয়ে খাটের একপাশে বসে রুমের দিকে চোখ বোলাতে একরাশ বিরক্তি এসে ভিড় করে। কি অগোছালো হয়ে আছে তার রুমটা, কেউ একটু গুছিয়েও রাখে না। ভাবনা প্রকাশ করার আগে পেটের ক্ষুধা অনুভব হয়। তড়িঘড়ি লিভিং রুমটায় আসে। তার দাদি ফরিদা খাবার রেডি করে বসে আছে তার জন্য। ইলমা মলিন হাসি দিয়ে চেয়ার টেনে পা উঠে বসে। খাবার শেষ করতে ফরিদা পারভিন পায়েসের বাটিটা এগিয়ে দেয়। পায়েস দেখে সব বিরক্তি যেন নিমিষে উদাও। ইলমা বেশ তৃপ্তি সহকারে পায়েস খাচ্ছে। ফরিদা পারভিন মুগ্ধ হয়ে তার খাওয়া দেখছে। খাওয়া শেষে পর্যায়ে আসতেই ফরিদা পারভিন বলেন, হে রাজা, কিরম হয়েছে পায়েস? দাদি, অনেক মজা হয়েছে। ফরিদা পারভিন চিন্তিত ভঙ্গিতে বলেন, আদনান তো এখন আর এলো না, সারাদিন বাইরে বাইরে কি খায় কে জানি। সাথে সাথে ইলমার মুখশ্রীর রং পরিবর্তন হয়ে যায়। ফরিদা পারভিন এঁটো প্লেট দিয়ে কিচেনে যায়। ইলমা অলস ভঙ্গিতে উঠে দাঁড়াতেই আগমন ঘটে পরিবারের কুপুত্র শাহরিয়ার আদনান শেখের। হাতের চাবির গোছা ঘুরাতে ঘুরাতে এগোচ্ছে সে। আদনানকে আসতে দেখে বিরক্ত হয় ইলমা। এ লোক যেদিকে যাবে সব মুখে করে তুলবে। ইলমাকে দেখে চোখে মুখের ভাব পরিবর্তন করে আদনান। ক্লান্ত মুখশ্রীতে এক চিলতে হাসির আগমন ঘটে। ইলমা আদনানের হাসির দিকে তাকিয়ে মুখ বাঁকায়। আদনানের দৃষ্টিতে আসে সেই মুখ বাঁকানো। হাত উঁচিয়ে বলে, এই মিরিচার বাচ্চা, আরেকবার মুখ বাঁকা করলে স্কচ টেপ লাগিয়ে দেবো। সবার থেকে নিজের নামের এমন বিকৃত ইলমার ধৈর্য বাঁধ ভেঙে যায়। তেজি স্বরে জবাব দেয়, ওটা মেলিচা না, মেলিসা। তোর নামটা তোর মতোই কঠিন। মুখ ফুসকে কথাটা বলে আদনান। ইলমা আরেকটু চিবিয়ে চিবিয়ে বলে, আজকে কোন দুনিয়া উদ্ধার করে এসেছো শুনি? নিশ্চয়ই ইউনিভার্সিটিতে কোনো মেয়েকে র্যাক দিয়েছো, নাকি রাস্তায় কাউকে ইফটিজিং করেছো? ইলমার কথায় আদনানের মুখভঙ্গির পরিবর্তন আসে। বাইকের হেলমেট নিয়ে সামনে এগোয় কোনো প্রত্যুত্তর না দিয়ে। ইলমা তার যাওয়া দেখে বলে, লজ্জাও করে না? সাথে সাথে তেড়ে আসে আদনান। তাতে খানিকটা ভয় পায় ইলমা, কিন্তু নিজের ভয় প্রকাশ করে না। আদনান তো তার গায়ে হাত তুলতে গিয়েও তোলে না, বাজখায় কণ্ঠে শুধায়, মিরিচার বাচ্চা, আজে বাজে কথা বলে খবর আছে বলে দিলাম। তখন সেখানে উপস্থিত হয় তৃপ্তির আগেই ঝাঁঝালো কণ্ঠে শুধায়, ইলমা আজে বাজে কিছুই বলেনি। তুমি তো পাড়ার বখাটে ছেলে, এটা সবাই জানে। মেয়েদের ইউফটিজিং করা, র্যাক করা তোমার নিত্যদিনের কাজ। বাপের নাম বেচে পাতি নেতা সাজা। তোমারও বোন আছে, ভুলে গেছো? কথাটা শেষ হতে না হতেই আদনান হাতে থাকা চাবির গোছা তৃপ্তির দিকে ছুঁড়ে মারে। তৃপ্তি ইলমা পাশাপাশি দাঁড়িয়েছিল। তিতাসের রাগ দেখে দ্রুত সরে গেলে ছুঁড়ে মারা চাবির গোছা গিয়ে ইলমার কপালে ঘেঁষে। সাথে সাথে ইলমার 2 হাত চলে যায় কপালে। আদনান এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তৃপ্তির পানে। তার মাঝে কোনো রকমের পরিবর্তন নেই। তৃপ্তি ইলমার হাত ছড়াতে দেখে কপাল লাল হয়ে গেছে। তখন চিৎকার করে সবাইকে তাকে ডাকে তৃপ্তি। ছুটে আসে ফরিদা পারভিন এবং মধ্যবয়স্ক 2 জন মহিলা। আদনানকে দেখে বিরক্ত হয় 2 জন মহিলা। তখন ইলমা রেগে ক্ষোভে জবাব দেয়, দিন দুপুরে মাতাল হয়ে এসেছে তোমাদের বাড়ির গুণধর পুত্র, দেখো আমার কপালে চাবির গোছা ছুঁড়ে মেরেছে। তখন আদনান চেঁচিয়ে বলে, এই মিরিচার বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। ওকে আর তৃপ্তিকে মুখ বন্ধ রাখতে বলবে। এসব প্যান প্যানে আমি বিরক্ত হই। দম নিয়ে, মিলিচা, তোর ধারণা নেই তোর সাথে আমি ঠিক কী করতে পারি। মুড নষ্ট। এদিকে তখন আদনানের আম্মু ঈশিতা জবাব দেয়, আওয়াজ নিচে করো বিয়াদব ছেলে, লজ্জাও করে না? বাইরে মাস্তানি করো, ঘরেও শুরু করেছো। আজকে তোমার বাবা আসুক, এসবের একটা হেনস্থা করেই ছাড়বো। এত টাকা পয়সা খরচ করেছি বিয়াদব অসভ্য মাস্তান আর টিজার তৈরি করার জন্য। নিজের তো মান সম্মান নেই, পরিবারেরটাও খোয়ানো ধান্দা।
তোমাকে দেখে ছোটটাও খারাপ হচ্ছে। ঈশিতার কথায় তৃপ্তি অভিমানী স্বরে বলে ওঠে। তোমার ছেলের জন্য কলেজে যেতে মন চায় না? লজ্জা হয়, লজ্জা। তৃপ্তির আহত কণ্ঠ ইলমার বুকে এসে সূচের মতো করে বিঁধে। ঈশিতা মেঘের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। সবার মনে একটা চাপা অভিমান রয়েছে। আদনানকে নিয়ে সবার এক একটা দীর্ঘশ্বাস যে কতটা ভয়াবহ সেটা কি টের পায় আদনান? এর পরিণতি কি হবে ভাবে তো ছন্ন ছাড়া ছেলেটা। নেশায় বুঁদ হয়ে থাকা ছেলের আবার ভাবা, তাকে নিয়ে এক একবার ঝামেলা লাগলে সপ্তাহ পেরিয়ে যায় সমাধান হতে। সবার মনে একরাশ ঘৃণা বিতৃষ্ণা জন্মেছে। এই ছেলে পরিবর্তনের নাম গন্ধ নেই, সবার মুখ থমথমে। তখন ফরিদা বলে, দেরা ওরে লাড়া দিতে গেলি কেন? এখন ঘরটার ভিতর অশান্তি করব। তখন ঈশিতা গর্জন দিয়ে বলে, লাড়া দেওয়া লাগে নাকি? ও তো সব সময় খেপা কুকুর হয়ে বাড়িতে আসে। দেখেননি ইলমার কি অবস্থা করেছে? আদনান চোখ মুখ শক্ত করে ইলমার দিকে তাকায়। আদনানের চাহনি দৃষ্টিতে আসলেও পাত্তা দেয় না ইলমা, বরং তার জেঠিমাকে শান্ত হতে বলে। আদনান কোনো কথা না বলে ভেতরে চলে যায়। তার পেছন দিয়ে তৃপ্তি নিজের রুমে চলে আসে। ইলমার কপালে ওষুধ ঢেলে দেয় সীতা। কিছু বলার মতো ভাষা তার নেই, শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া। ইলমা নিজেকে সামলে নেয়, সোফায় বসে টিভি দেখার জন্য হানিবানির কার্টুন লাগিয়ে সেটা উপভোগ করতে থাকে। ভুলে যায় আদনানের কড়া আঘাত, জানে সন্ধ্যায় আরেক দফা ঝামেলা হবে বাড়িতে। আদনানের কথা ভাবলে এই দীর্ঘশ্বাস পেরিয়ে আসে। এখানে বেশ নাম ডাক আছে ইলমাদের পরিবারের। তার জেঠু এখানকার চেয়ারম্যান, বেশ সম্মানিত ব্যক্তি। ইলমার বাবা নিজেও একজন আইনজীবী, কিন্তু তাদের পরিবারে বড় ছেলে আদনান। না বাবার মতো হয়েছে না চাচার মতো, সে কার মতো হয়েছে অজানা। এই পরিবারে কেউই তার মতো এতটা উচ্ছৃঙ্খল না। ভার্সিটি গিয়ে কি উদ্ধার করে কে জানে। উচ্ছৃঙ্খল চলাফেরা, ইফটিজিং, মাস্তানি, মাঝে মধ্যে ক্লাবে গিয়ে মদ গিলে আসে, এই তো তার নিত্যদিনের রুটিন। কারোর সাথেই তেমন ভালো আচরণ করে না, কথাও তেমন বলে না। তবে ইলমার সাথে মাঝে মধ্যে দুদণ্ড কথা বলে, তাতেও ঝামেলা লেগে যায়। একটু আগেও তার ব্যতিক্রম হয়নি, কারণ ছাড়াই নাম নিয়ে ব্যঙ্গ করবে। তার পুরো নাম জেহেরা ইলমা ম্যালিজা, কিন্তু এক একজন এক একটা ডাকে, কেউ ইলমা কেউ জেহেরা। একমাত্র আদনান তাকে মেলিচা বলে ডাকে। এই নামের উচ্চারণ পরিবর্তন হয়নি এখন অবধি, যেটা নিয়ে প্রায় ঝগড়া লাগে আদনানের সাথে। কিন্তু লাট সাহেব এটার নির্দিষ্ট কারণ বলতে পারে না, শুধু ইলমার কড়া কথা শোনে, মাঝে মধ্যে প্রত্যুত্তর করে। এত সুন্দর সব কিছু চাইলে জীবনটা সুন্দর করে সাজানো যায়, অথচ আদনান বুঝে না, নিজের মর্জি মতো যা তা করে বসে। মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, সেজন্য ইলমা উঠে দাঁড়ায়। নিজের রুমের দিকে পা বাড়াতেই আরেকবার আদনানের মুখোমুখি হয়। ফরিদা পারভিন নাতিকে বসিয়ে বসিয়ে খাবার খাওয়াচ্ছেন। ইলমা সেদিন একবার তাকে নজর সরিয়ে নেয়। আদনানকে এখন কেমন নম্র ভদ্র লাগছে, কিন্তু ও এরকম একদমই নয়, একবারে খ্যাপা কুকুরের থেকেও জঘন্য। দুদিন পর পর অশান্তি লেগেই থাকে এই ফ্যামিলিতে, ভাবলেই বিরক্তি চলে আসে। কবে যে এ বাড়ি ছাড়তে পারবো সে অপেক্ষায় দিন গুনছে সে। নিজের কল্পনাকে বিদায় দিয়ে রুমে এসে শুয়ে পড়ে ইলমা। দালানের চারপাশে গাছগাছালি আছে, সামনে সবুজ ঘাসে আচ্ছাদিত খোলা মাঠ। জমিটা তাদেরই, এখনো বিল্ডিংয়ের কাজই ধরেনি। পাশে আবার আরেকটা জমি, সেখানেও সারি সারি বড় দালান দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে ব্যালকনি থেকে সামনের খোলা মাঠটায় নজর রাখে ইলমা। নিচতলার সবচেয়ে সুন্দর রুমটা ইলমার দখলে। তার রুমের ব্যালকনিতে ঠান্ডা শীতল বাতাস আসে। এই বাতাস নিঃশব্দে অনুভব করে ইলমা। প্রকৃতির সাথে তার সে কি মিল, একজন প্রকৃতিপ্রেমী সে। 7টার দিকে ইলমার রুমে আসে তার বাবা ইনান শেখ। এসে ঘুমন্ত ইলমার শিউরে বসে, মাথায় হাত বুলিয়ে দিতে না দিতেই ফোলা কপালে নজর যেতে আটকে উঠেন তিনি। কে আঘাত করেছে তার মেয়েকে? ফাইজা? কিন্তু আজকাল তো ইলমাকে নিয়ে এসে মাথা ঘামায় না। বাকি সদস্যদের উপস্থিতিতে ইলমার গায়ে হাত তোলার সাহস তো তার নেই। তাহলে এরকম হলো কি করে? নিজের আকাশ কুসুম ভাবনার সমাপ্তি টানার জন্য আদরে কণ্ঠে বলেন, মা ইলমা, উঠো মা, পড়তে বসবে না? বার কয়েক ডাকার পর ইলমা চোখ ফেলে তাকায়। বাবাকে দেখে মনটা ভালো হয়ে যায় তার। কি আদরে এবং মিষ্টি করে মা বলে ডাকে। ইলমা নড়ে চড়ে বসতে ইনান শেখ প্রশ্ন করেন, কপালে কি হয়েছে মা? দরজার সাথে ধাক্কা খেয়েছি আব্বু। কাঁপা কাঁপা গলায় কথাটা বলে ইলমা।
এই প্রথম তার আব্বুকে সে মিথ্যা বলেছে। এখন সত্যিটা বললে হাউ কাউ বেঁধে যাবে। শুধু তার আব্বু না, তার জ্যেষ্ঠ আদনানের হালত টাইট করে দিবে। সে ঝামেলা চলবে 1 সপ্তাহ জুড়ে। অশান্তি আর অশান্তি। ইনান শেখ মেয়ের কথায় খুশি হননি। কণ্ঠস্বরে গম্ভীর্যতা টেনে জবাব দেন, দেখে শুনে চলতে হয় মা, দেখো কপালে কি অবস্থা। আরে আব্বু, কিছু হবে না, সকাল হলেই ঠিক হয়ে যাবে। না না, আমি কিছুই শুনতে চাই না। আব্বু, আমার ফুলের গায়ে দাগ লাগেনি, দাগ লেগেছে আমার কলিজায়। ইনান শেখের কথায় ইলমা মৃদু হাসে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, পড়তে হবে তো, ফ্রেশ হয়ে বাইরে আসো, নাস্তা করবে। ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ উঠে বাইরে আসেন। তার ছেলে ইজাজ শেখ তার কাছে আসে। ইজাজ এবার 7-এ উঠেছে। খুব বাধ্য ছেলে সে। আদনানের থেকে দূরে দূরে থাকতে পছন্দ করে। তার আব্বু এবং আম্মু বলেছে আদনান ভালো না, যতটা সম্ভব দূরে থাকতে। ইজাজও সেটা মেনেই চলে। ফাইজ এবং ঈশিতা মিলে নাস্তা তৈরি করেছে। ছোট্ট পরিবার, কত সুখ আনন্দ তাদের মাঝে। তবে অশান্তিরও শেষ নেই, ব্যক্তিগত ফ্যামিলিগত। সবাই একসাথে নাস্তা খেতে বসে। শুধু আদনান আর ইলমা এখনো আসেনি। তৃপ্তি গলা ছেড়ে ডাকে ইলমাকে। সাথে সাথে উপস্থিত হয় সে। তখন তৃপ্তি এবং আদনানের বাবা তারেক মাহমুদ শেখ কণ্ঠস্বর উঁচু করে আদনানকে ডাকে, কিন্তু কোনো প্রত্যুত্তর আসে না। ইলমা চুপচাপ তৃপ্তির পাশে বসে, দৃষ্টি মেঝেতে সংযত করে রেখেছে। আদনানকে বার কয়েক ডাকার পরেও কোনো সাড়া শব্দ পায়নি কেউ। ঈশিতা এ নিয়ে মাথা ঘামায় না। তারেক মাহমুদ তৃপ্তিতে আদেশ করে বলে, যাও আদনানকে ডেকে আসো। তৃপ্তি মুখের উপর নাকচ করে দেয়। তাতেই তারেক মাহমুদ রাগে ফুঁসে ওঠেন। ইনান মাহমুদ ইলমাকে চোখ দিয়ে ইশারা করে উঠে যেতে, না হলে এক্ষুনি ইলাহি কাণ্ড বেঁধে যাবে। ইলমার ইচ্ছা করছে না করে দিতে, কিন্তু বেয়াদবি হবে। কেউ তো জানে না দুপুরের ঘটনা। তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে কিছু বলতে যাবেন, তখন ইলমা উঠে দাঁড়ায়। দ্রুত গতিতে বলে, আমি যাচ্ছি। কথাটা বলে সে তস্ত্র পায়ে আদনানের রুমের দিকে যায়। দরজায় নক করতে কোনো রেসপন্স করে না আদনান। ইলমা বার কয়েক নাম ধরে ডাকে। কোনো সারা শব্দ না পেয়ে পুনরায় দরজায় করাঘাত করতেই বুঝে দরজা খোলা আছে। হয়তো আদনান ঘুমাচ্ছে। একরাশ জড়তা নিয়ে প্রবেশ করতে বাজে ভ্যাপসা একটা গন্ধ নাকে ঠেকতে কেসে উঠেছে। ভেতরে সব ঘুলিয়ে আসছে। তমসাবৃত রুমটা দেখে শুষ্ক ঢোক গেলে ইলমা। রুমের বাজে গন্ধটা সিগারেটের। আদনান তার রুমের দরজা জানালা আজীবন বন্ধ করে রাখে। বাইরের আলো বাতাস কিছুই আসে না, সেজন্য এমন গন্ধ হয়ে থাকে। আদনান ধূমপান করে, এটা অবিশ্বাসের কিছু না। ইলমা দেয়াল হাতড়ে সুইচের নাগাল পেতে লাইট এবং পাখা উভয়ই অন করে। যেহেতু শীত রেশ এখনও যায়নি, ফ্যান ঘুরতে শীতের কাঁপুনি অনুভব হয়। খাটের দিকে নজর দিয়ে যেতেই দেখে উপর হয়ে শুয়ে আছে আদনান। দেখেই বিরক্তি আর বিতৃষ্ণায় সে চোখে মুখে ভিড় জমিয়েছে। ইলমা কাছাকাছি যেয়ে চিৎকার করে ডাকে, আদনান শেখ উঠুন, আপনাকে নাস্তা খাওয়ার জন্য ডাকা হচ্ছে। একবার দেখে বিরক্তি নিয়ে আদনানের রুমের দেয়ালে চোখ বোলায় ইলমা। রুমটাও 1 নাম্বারের বস্তি করে রেখেছে। সিগারেটের গন্ধে ভেতরে নারী ভুঁড়ি বেরিয়ে আসার উপক্রম। ইলমা চিৎকার করে আর একটা ডাক দিতে আদনান উঠে বসে। ইলমা চোখে অপ্রস্তুত হয়ে যায়। চোখে মুখে উপচে পড়ে বিরক্তির রেশ। দাঁতে দাঁত চেপে বলে, ফ্যান ছেড়েছিস কেন? শরীরে কারেন্ট বেশি নাকি? আদনানের কথা ইলমা কণ্ঠস্বরে বিরক্তি এনে জবাব দেয়, রুমের দুর্গন্ধ হয়েছে। তোকে জিজ্ঞেস করেছি নাকি আমি? তোর তো সাহস কম না, আমার রুমে এসে ফ্যান ছেড়েছিস? ইলমা সেসবের জবাব দেয় না। কণ্ঠস্বর খাদে নামিয়ে পুনরায় বলে, আপনাকে বাইরে আসতে বলেছে। শত্রুগিরি করে এখন মিষ্টি স্বরে ডাকছিস? একটু পরে তোর বাপ জেঠু মিলে আমায় বাঁশ দিবে, বুঝি না ভেবেছিস? ইলমা খানিক ভেবে প্রত্যুত্তর দেয়, যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটাই দিতে হয়। তোর ধারণাও নেই তোর সাথে আমি কি কি করতে পারি। ঠিক তোর আর তোর বাপের কি কি ক্ষতি করতে পারি। তিতাসের কথায় ইলমা খ্যাপা বাঘিনীর মতো জবাব দেয়, জিপ টেনে ছিঁড়ে ফেলবো তোর। কি ভাবিস নিজেকে? আয়নায় একবারও নিজেকে দেখেছিস? দেখা যায় একটা গামজাখোরের মতো। এই মালিটা, মুখ সামলে। তোর মুখ তুই সামলে রাখ। কথাটা বলতে না বলতে গন্ধে ওয়াক করে ওঠে। মুখ ভর্তি বমি করে আদনানের উপর ঢেলে দেয়। আদনান ক্ষুব্ধ হয়ে চোয়াল শক্ত করে নেয়। চিৎকার করে বলে, বেলিচার বাচ্চা, রুম থেকে বেরো, না হলে তোর খবর আছে। ছি, এখন আমার গোসল করতে হবে। বলদের বাচ্চা বলদ, ম্যানার্স শেখেনি। ইলমা আদনানের রুমের মেঝেতে বমি করতে করতে বেরিয়ে আসে রুম থেকে। কমন ওয়াশরুমের সামনে থাকা বেসিংয়ে গিয়ে বমি করে। উপস্থিত সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে।
হিনান শেখ এবং তারেক মাহমুদ এগিয়ে আসে। ফরিদা পারভিনও আসেন। তৃপ্তি পানির গ্লাস নিয়ে এগিয়ে যায়। ঈশিতা উঠে আদনানের রুমের দিকে যায়। ভ্যাবসা গন্ধ নাকে ঠেকতেই বমি এসে গলায় আটকে যায়। ওয়াক করে ওঠে। ইলমা পানি খেয়ে ঠান্ডা হয়ে বসতে ইনান শেখ প্রশ্ন করেন। কি হয়েছে? তখন ঈশিতা জবাব দেয়। আমি বলছি, আদনানের রুমে সিগারেটের বাজে গন্ধ, তা ইলমা সহ্য করতে পারেনি, তাই বমি করে দিয়েছে। মুহূর্তে জল শক্ত করে নেয় তারেক মাহমুদ। ইনান শেখ মেয়েকে সামলাচ্ছে। ফিজা বাপ মেয়ের আদর যত্ন চুপচাপ দেখছে। তখন ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন, ঝামেলা করিস না তো বুধ, বদমাইশটা ওই রকমই, কইয়া কোন লাভ আছে? তারেক মাহমুদ নিজেকে যথাসম্ভব সংযত রেখে জবাব দেয়। আসুক আমার গুণধর পুত্র, তারপর বোঝাপড়া হবে। বাকিরা চুপ। নাস্তায় মনোনিবেশ করতে না করতে আদনানের আগমন। চুল এখনো ভেজা, ফোঁটা ফোঁটা পানি পড়ছে। সত্যি সত্যি গোসল করে এসেছে আদনান, তবে এখনো তার চোয়াল শক্ত করে রেখেছে। ক্ষুব্ধ নয়নে ইলমার দিকে তাকিয়ে আছে। তারেক মাহমুদ আদেশের সুরে বলেন, বসো। আদনান সিঙ্গেল সোফায় বসে কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক দিতেই তারেক মাহমুদ বলে ওঠেন, তুমি স্মোক করো? সাবলীল ভাবে জবাব দেয় আদনান। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। তারেক মাহমুদ রাগ মিশ্রিত কণ্ঠে আওয়াজ তোলেন, স্মোক করা ছাড়বে কবে? যেদিন থেকে আপনি পানি খাওয়া ছেড়ে দেবেন। আদনানের কথা গুরুগম্ভীরভাবে তারেক মাহমুদ বলেন, পানি ছাড়া বেঁচে থাকা অসম্ভব, সেটা প্রতিদিন গ্রহণ করতে হয়। তোমার স্মোক করার ছেড়ে দেওয়ার সাথে আমার পানি পান করার কি সম্পর্ক? পানি যেমন আপনার জন্য অপরিহার্য, তেমনি স্মোকও আমার জন্য অপরিহার্য। চাইলেও ছাড়তে পারবো না। আর কিছু বলবেন? ছেলের বেয়াদবিতে তারেক মাহমুদ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওঠে। চেঁচিয়ে বলে, কাফের হচ্ছে তুমি। বাবা মা গুরুজন মানো না, বেয়াদব একটা। কাজকর্ম তো করো না, ফ্রিতে খাও, লজ্জা করে না? আদনান তাতে জবাব দেয় না। ফরিদা পারভিন নাক মুখ কুঁচকে বলেন, অল্প বয়সে মারা যাবি নাতি, এদিন ভালো না। এদিকে নিশির আগমন হতে প্রকৃতির কপালে ছড়িয়ে পড়েছে হিমের বার্ধক্যের ছটা। চারিদিকে জীর্ণ শীর্ণ প্রাণ স্পন্দন, নীরব আবহাওয়া। শীতের আগমনে প্রকৃতির সাথে মানুষও হয়ে ওঠে জড়সড়। কনকনে শীতের মাঝেও কপাল বেয়ে ঘাম ছুটছে তারেক মাহমুদের। তার সামনে এখনো নির্লিপ্ত ভঙ্গিতে বসে কফি পান করছে তারই পুত্র আদনান। কিছুক্ষণ আগের করা বেয়াদবি সে হয়তো আমলে নেয়নি। তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে জবাব দেন, তুমি কবে স্মোক করা ছাড়বে? বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয় আদনান। কপালে কয়েকটা ভাঁজ ফুটে ওঠে। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। আদনান মেঝেতে দৃষ্টি রেখে জবাব দেয়, খোদা যেদিন চায়। খোদা মানো তো? তারেক মাহমুদের পাল্টা কথায় আদনান জবাব দেয়, এত কিছুর উত্তর দিতে বাধ্য নই আমি। আদনান! চিৎকার করে বলে তারেক মাহমুদ। আদনান ক্রূর হেসে উঠে দাঁড়ায়। হেলে দুলে হেঁটে যেতে যেতে ইলমার দিকে তাকিয়ে বলে, এরপর যে আমার রুমে যাবে তার আমার থেকে খারাপ কেউ হবে না। আদনানের কথায় ঈশিতা রেগে ফুঁসে ওঠেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয় আদনানে যাওয়ার দিকে। তারেক মাহমুদকে কয়েকটা কড়া কথা শোনানোর জন্য উদ্ধৃত হতে যাবেন, তখন আবার ফরিদা পারভিন বিলাপ জুড়ে দেন, আদনানের দিন খারাপ হয়ে যাচ্ছে, এইটারে বিয়ে দিয়ে দাও। বউ যখন আসলে বাইরে নিব, তখন দেখবে সব শয়তান বাইরে যাবে। তখন তৃপ্তি জবাব দেয়, ওর শয়তানি ভালো হওয়ার সাথে বিয়ের লজিক বুঝলাম না। ফরিদা পারভিন জবাব দেয়, বিয়ে হলো পবিত্র ব্যাপার, আপনাদের শয়তানি ভালো করার জন্য ওর মতন একটা দরকার। তারেক মাহমুদ বিরক্ত হয়। ছেলের বয়স হয়েছে নাকি বিয়ে করার? বিয়ে করে বউকে কি খাওয়াবে, যেখানে নিজে বাপের হোটেলে 3 বেলা সারের মতো খাবার গেলে? বিয়ে কি এতই সোজা? সারা জীবনের জন্য একটা মেয়ের দায়িত্ব নেওয়া চারটেখানে কথা না। তার ভরণ পোষণ, চাহিদা, চাওয়া পাওয়া পূরণ করা কি সহজ কথা? ফরিদা পারভিন আরও কিছু বলতে যাবেন, তখন ইলমা বলে ওঠে, উপরওয়ালা হেদায়েত না দিলে তোমার নাতিকে কেউ সঠিক পথে আনতে পারবে না। তারেক মাহমুদ কপাল সাইড করেছেন। ছেলেকে নিয়ে তার মাথা ব্যথা প্রচুর। বাইরে যা খুশি করুক, তাতে তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। এই রাজনীতির রঙ্গমঞ্চে দাঁড়িয়ে এরকম দু একটা বাঘ রাখা আবশ্যক। সেখানে তার ছেলে তো একেবারেই নাম করা। কে না চেনে তাকে? খারাপ কাজের মাস্টার সে। তারেক মাহমুদ শুধু মুখে শাসন করেন, অন্তর থেকে এরকম কিছু প্রতিবাদ আসে না। তার এই চুপ থাকাটা কতটা শোভনীয় তার নিজেরও জানা নেই। একজন বাবা হিসেবে অনেক দায়িত্ব থাকে, তার মধ্যে অন্যতম দায়িত্ব সন্তানকে সুশিক্ষা দেয়া।
মানুষের মতো মানুষ করা, যাতে দেশের এবং দশের ভবিষ্যৎ হয়। সেখানে সে বাবা হিসেবে তেমন শাসন দেখাচ্ছে না। তিতাসের এরূপ উচ্ছন্নে যাওয়ার পেছনে বড় অবদান খারাপ সঙ্গ, নেশাদ্রব্য সেবন, রাগ, দম্ভ, হিংস্রতা বা অন্য কোনো কারণ। রুমে এসে পড়ার টেবিলের সামনে চেয়ার টেনে বসে ইলমা। কপালে সূক্ষ্ম ঘাম জমেছে, বুকটা ধুকপুক শব্দ করছে। হাতের আঙুলের ফাঁকে কলম রেখে সেটা ডানে বামে নাড়াচ্ছে। এরই মাঝে ফোন টুংটাং শব্দ হতে সেটা হাতে নেয় ইলমা। তাদের গ্রুপে অনবরত মেসেজ হচ্ছে, তাকেও মেনশন দেওয়া হচ্ছে। ইলমা গ্রুপে ঢুকতে প্রীতি বলে, বড়লোক সাপা এসেছে। তখন তাদের বন্ধু রিহান রিপ্লাই দেয়, ইলো বেবি, কার কাছে ছিলি এতক্ষণ? আসতে এত লেট হলো কেন? ইলমা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়, রিপ্লাই করে, তোদের জিজুর কাছে ছিলাম, ছাড় ছিলই না, সেজন্যই আসতে লেট হয়েছে, ফাজিলগুলো। প্রীতি রিপ্লাই করে। খালামুনি হচ্ছে কবে? ইলমা কয়েকটা রাগে ইমোজি ছেড়ে রিপ্লাই দেয়, আস্তাক ফিরলা, বাজে ধান্দা বন্ধ করে ধর্মের পথে আয় তোরা। তাদের সাথে যোগ দেয় তাদের আরেক বন্ধু মাহিম। ইলমাকে পরিচয় বলে, আমাদের গালি তুই শিখিয়েছিস, এখন পাল্টি নিছিস কেন? স্ক্রিনশট ভাইরাল করব। ইলমাকে পৌঁছিয়ে বলে। ইলমা মুখ বাঁকানো ইমোজিতে রিপ্লাই করে, তাহলে তোর কুকীর্তি সব তোর গার্লফ্রেন্ডের ইনবক্সে লিস্ট হিসেবে চলে যাবে। ভালো চাস তো আমার ভদ্রমেয়ে বলে মান্য কর। মুহূর্তে হাসির ইমোজিতে ভরে ওঠে গ্রুপ। মাহিম ইলমাকে ভালো মেয়ে বলে উপাধি দিয়েছে। ইলমা সবাইকে পড়ার জন্য তাড়া দিয়ে অফলাইনে হয়ে যায়। পুনরায় চেয়ারে বসে টেবিলের উপর থাকা ক্যালেন্ডারের পাতায় চোখ বোলায়। 2 দিন পর তার বার্থডে, তার জন্য একটা স্পেশাল দিন। রাতের খাবার খেয়ে রুমে আসতে আদনানের গার্লফ্রেন্ড রিয়ানা কল দেয়। আদনান নিজের ভাবভঙ্গির পরিবর্তন এনে কল রিসিভ করে। রিয়ানা অভিমান স্বরে বলে, বেবস, সারাটা দিন গেল কল দিলে না? আদনান নরম স্বরে জবাব দেয়, ব্যস্ত ছিলাম জান, এখন বলো কেমন আছো? তোমাকে দূরে রেখে ভালো থাকা যায় বুঝি? ভনিতা ছেড়ে আসল কথাটা বলো। চলো ক্লাবে যাই। আদনান ভ্রুকুচকে ফোনের স্ক্রিনে তাকায়। রাত 11টার উপর। এখন ক্লাবে গেলে নিশ্চয়ই মদ গেলা হবে না, তবে তো হবে তো অন্য কিছু। মদ অব্দি আদনান সঙ্গ দেবে, এর বাইরে কিছুতে এসে নেই। আদনান মনে মনে বিশ্রী কয়েকটা গালি দেয় রিয়ানাকে। রিয়ানা আদনানকে চুপ দেখে পুনরায় বলে, কি হলো বেবস, আসবে না? রিয়ানা থতমত খেয়ে বলে, কি বলো এসব? জাস্ট একটু মজা করবো সেজন্য বলেছি। ক্লাবে যা, ছেলের অভাব পড়বে না, ইন্টিমেট হতেও বেশি দেরি হবে না, মজা হবে বেশ। আমার মাথা ব্যথা করছে, ঘুমাবো এখন। কথাটা বলে আদনান কল কেটে দেয়। দুহাত ব্যালকনি গ্রিলে রেখে বাইরে তাকায় আদনান। মদগিলের সাথে সাথে প্রেমটাও ভালো আয়ত্ত করতে পেরেছে সে। এই পর্যন্ত কতগুলো গার্লফ্রেন্ড বানিয়েছে গুণেও দেখেনি। জাস্ট 1 মাস, 15 দিনের প্রেম নতুন আরেকটাকে ধরে। রিয়ানও তার ব্যতিক্রম না। 15 দিন হলো নতুন রিলেশনশিপ তাদের, কিন্তু আদনানের ইন্টারেস্ট নেই রিয়ানার প্রতি। তার শিকার অন্য কেউ। সেখানে রাত দিন সময় ব্যয় করেছে সে। ইফটিজিং, ফ্লার্টিং, মদ গিলা, ঝামেলা পাকানো, গালি দেয়া, এসব তো তারই কাজ। তার বাবার টাকা আছে, সে শো অফ করে। বড়লোকের মেয়ে ইমপ্রেস হয়। যাদেরও 101 জন বিএফ চেঞ্জ করার অভ্যাস আছে, তারা কেউই প্রেম সিরিয়াসলি নেয় না। এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টিস্যুর মতো চেঞ্জ করা কোনো ব্যাপার না। টিংটিং আওয়াজে ঘড়ির কাঁটা সকাল 8টায় ঘর ছুঁয়েছে। অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভেঙেছে আদনানের। উঠে যাওয়া নিয়ে লম্বা সময়ের ব্যবধান তৈরি হয়। হাতে কালো বেল্টের ঘড়ি, কড়া পারফিউম মেখে বাইরে আসে। হাতে বাইকের চাবি গোছা, সে সাথে হেলমেটও আছে। শেখ পরিবারের সবাই নাস্তা করতে বসেছে। আদনান নিজে চেয়ার টেনে বসে ব্রেডে জেল মাখতে মাখতে ইলমার দিকে এক নজর তাকায়। সাদা রঙের কলেজ ড্রেস, সাথে 2 বুনিনি করা, উপরে অ্যাপ্রন জড়ানো। তার সাথে তৃপ্তিও আছে একই বেশে। দুজনে একই ব্যাচ, শুধু ডিপার্টমেন্ট আলাদা। তৃপ্তি কমার্সের স্টুডেন্ট আর ইলমা সায়েন্সের স্টুডেন্ট। আদনান নাস্তাটা সেরে উঠে চলে আসে বাইরে। হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। তার পছন্দের রং কালো, সেজন্য বাইকটাও কালো দেখে কিনেছে। শো শো শব্দ করে দ্রুত গতিতে বাইক চলছে ভার্সিটির উদ্দেশ্যে। সে যা নির্মাণ, নিশাদ, রাহা 4 বন্ধু ক্যাম্পাসের ফাঁকা স্থানে দাঁড়িয়ে আছে। অপেক্ষা আদনান কখন আসবে। তারা একটা ব্যাপার নিয়ে খুব বেশি আলোচনা করছে, যেটা কয়েকদিন ধরে সবারই আলোচনার কেন্দ্রবিন্দু। সেটা হলো ভার্সিটির জুনিয়র বেশ সুশ্রী রমণী জেবিন। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেশ ভালো। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার মূল কারণ বিপরীত দলের লিডার জয় আবরণ, এমপির একমাত্র ছেলে জয় আবরণ, যার সাথে আদনানের ঘোর বিরোধিতা আছে বটেই।
কেউ কারো ছায়াও সহ্য করতে পারে না। এখন তো এক জেবিন নিয়ে না জানি কত কাহিনী। বলা যায় আদনানের জিনিস আবরণ কেড়ে নিতেই পছন্দ করে, আর আবরণের জিনিস আদনান। যে কোনো ফাংশনে মেইন দায়িত্বে আদনান থাকলেও মাঝে মধ্যে আবরণও থাকে। এই দুজনের ঝামেলা সবারই কম বেশি জানা। ভার্সিটি গেট দিয়ে প্রবেশ করেছে জেবিন, পরনে কাঞ্চিপুরম শাড়ি, কাঁধে একটা ব্যাগ। খুবই অল্প সাজে তাকে বেশ সুন্দর লাগছে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে আদনানের বন্ধু মহল। এরই মাঝে নির্মাণ বলে ওঠে, ভার্জিন বলে মনে হয় না। সাথে সাথে কেসে ওঠে শেজান মোহিত। আদনান কোনো জবাব দেয় না। নিশাদ এবং রাহা মুখ বাঁকা করে। নিশাদ খানিক রাগ দেখিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধায়, এসব কেমন কথাবার্তা? তোর নজর এত খারাপ কেন? এই সিলিন, চুপ থাক। ছেলেদের সম্পর্কে তোর ধারণা আছে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।